মূলত অলরেডি বলেই দিছে যে তিস্তা মহাপরিকল্পনাটা আসলে কী। তিস্তা মহাপরিকল্পনা মূল যে কথাটা সেটা হচ্ছে নদীটা খুঁড়ি দেন, নদীটা খনন করেন, 2-3টা শক্ত করে বেঁধে দেওয়া যাতে নদীটা আর ভাঙতে না পারে, তাই না? এবং আর এই যে এখান থেকে যদি আপনারা এখন কালীগঞ্জ যান আরও তো 1-2টা ছড়া পার হওয়া লাগবে, এখনই লাগে। এটা জ্যৈষ্ঠ বছর আজ 1 তারিখ কি 2 তারিখ, এটা আষাঢ় শ্রাবণ মাস যাওয়া যায় 3-4টা ছড়া হ্যাঁ বসে আছে, তাই না? একটা বড় বন্যা হলে ভিতরে কি হচ্ছে আমরা কেউ জানি না। সাংবাদিক আসবে, ওদি বড়াই বাড়ির ছবি নিবে অথবা ওদি বিনমিনাদি নিয়ে চলে যায়, ভিতরে কি হয় কেউ জানে? তারা উপায় নেই তো, তারা তো জানে না যে ভিতরে 6-7 মাইল জায়গা মানুষ কি অবস্থায় থাকে। আপনার 17 সালে বন্যা হয়েছে, আপনার 2024 সালে 9 অক্টোবর এবার ধান সব উড়ে গেল। 9 অক্টোবর বড়টা বন্যা হয়নি, সেই পানি মাছ পর্যন্ত পড়ে গেছে, মানে অক্টোবর মাসে পড়ে গিয়ে এরকম বন্যা হয়। আমিও তো নদী পাড়ে ছোটো থেকে জন্ম আমার এইভাবে, আমি দেখি নেই যে অক্টোবর মাসে কোনো বন্যা হয়েছে এখন। কিন্তু সেই বন্যা একবার হচ্ছে 14 অক্টোবর, একবার হলো 9 অক্টোবর। এই যে বাস্তবে আমরা এই জায়গায় আছি। একটা কথা বলি ভাই, ধরেন আমি আজকে বড়াইবাড়ি যখন নদী পার হই তখন দেখি বেশ কিছু বালু দিয়ে মাটি দিয়ে ভরাট করা কিছু বস্তা ওখানে পালা আছে, ঘাট পার হওয়ার আশার পাশে দেখলাম। আমি মনে হচ্ছে আদা হলুদ আমরা ছাদে টাদে লাগাইতে শহরত মানে আদা হবে, আদা লাগাবে সেই জন্য মাটি বাড়ি। পরে জিজ্ঞেস করি শুনি না ওগুলো নদীর পাড়ত দিবে। ভাই এইটা দিয়ে তো নদীতে এত চওড়া হয়েছে না, এমনি এই বছর প্রথম দিচ্ছে না, এটাই তো 50 বছর থেকে দেখতেছি এই 2 বছরে ওরা বস্তায় ফেলায়। লাভটা কি হয়েছে? নদী কি চওড়া হওয়া কমছে? এই নদী ছিল কাকিনায়, আমরা যখন ছাত্র কাকিনায় বাঁধ আছে না, এটা রাজবাড়ির কাছে দিতে বাঁধটা, এটা কিন্তু সেই আমলের বাঁধ। যারা এখানে কম বয়স তারা হয়তো দেখেন নাই, কাকিনায় ছিল এই নদী। সেই নদী কোথায় এখন? গঙ্গাচড়ার এই নদী। তাহলে এই নদীতে এইভাবে আসতেছে, এদের বস্তা খাওয়া আছে? তখন তো নদী বিশাল ছিল, এখন ছোট নদী মনে হচ্ছে না। ওই নদীর পানি যদি একবার আসে, আজ থেকে 50 বছর আগের যে নদী ছিল সেই নদীর পানি যদি আসে আপনাকে থাকতে পারবেন না? যে পানি, কারণ নদী তো ভরাট হয়ে গেছে, নদীর বুক উঁচু হয়ে গেছে, তারপরে যে জায়গাগুলো হয়েছে, তাহলে পানি যাওয়ার রাস্তা নাই। সেটা আমরা কি চাচ্ছি যে তিস্তা মহাপরিকল্পনা হলে এই নদীটা খনন হবে, 2 তীরে বাঁধ হবে, এবং বাঁধ দিলে কি নদী ভাঙা বন্ধ হয় না? বাঁধটাকে রক্ষা করতে হবে। বাঁধটা নদী তো তল দিয়ে ভাঙে, উঁচু করলে কি নদী ভাঙা বন্ধ হয়? যতই উঁচু করেন তাহলে আমাদের বাঁধটা, এই দাবিটা আমাদের দীর্ঘদিনের, সেই দাবির পরিপ্রেক্ষিতে 16 থেকে 19 সাল পর্যন্ত একটা জরিপ করে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, তার সাথে ছিল চায়নারা। এটা যৌথভাবে এই জরিপটা করার পর একটা পরিকল্পনা হয়, তার নাম হলো তিস্তা মহাপরিকল্পনা। এটা 2020 সালের ডিসেম্বর মাসে উদ্বোধন হওয়ার কথা। একটু খেয়াল করেন। আপনারা জানেন যখন করোনা, তখন কিন্তু আমরা তিস্তার 2 তীরে মানববন্ধন করছি। 20 সাল করোনার সময় আমরা কিন্তু মাস্ক হয়তো সব জায়গায় আমরা পৌঁছাতে পারি নাই, কিন্তু মানববন্ধন তো করছেন আপনারা। 20 সাল আজ কি সাল? 26 সাল। ওই সময় যে সরকার ছিল তারা পরিকল্পনা গ্রহণ করলো, কিন্তু বাস্তবায়ন করতে পারলো না, তারা গেল। এরপরে অন্তর্বর্তী সরকার আসলো। আমরা অন্তর্বর্তী সরকার আসার সাথে সাথে ছাত্ররা দাবি তুলল বিশ্ববিদ্যালয়ে। যখন ডক্টর ইউনূস 10 তারিখের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আসলো, এখানকার ছাত্ররা দাবি তুলল তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চাই। উনি কি বললেন? উনি বললেন এই দাবিটা উনি পূরণ করবেন। আমরা খুব ভালো লাগলো। হয়েছে কি দাবি পূরণ? না। কি করলো? আমাদের ওই সময় আপনারা হয়তো চেনেন, উনি মাঝে মাঝে গঙ্গাচড়ে আগে এসে মিটিং করতেন। আমাদের যে উপদেষ্টা ছিলেন, রেজওয়ানা বন্যা, উনি ছিলেন পানি সম্পদ উপদেষ্টা। উনি কিন্তু একসময় গঙ্গাচড়া এই এলাকাগুলো আসতেন, ওনারা পরিবেশ রক্ষার কথা বলে তিস্তা মহাপরিকল্পনার বিরোধিতা করতেন। এখানে আপনাদের এই ইউনিয়নের 2-1 লোক আছে যারা ওনার সাথে লোক, আমি নাম আর বলতে চাই না, আপনারা চিনবেন। তাকে উনি নিয়ে আসতেন, রেজওয়ানা বন্যাকে বিভিন্ন জায়গায় মিটিং করেছেন যাতে তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন না হয়। কারণ পরিবেশ ধ্বংস হবে, তাদের কথা নদী ভাঙতে কাক যায় নিয়ে যায়, যাক, তা না নদী চলবেই। এই হলো তাদের দাবি। তিনি হলেন পানি উপদেষ্টা। আমরা তো ভয়ে আতঙ্কিত। ডক্টর ইউনূস বললেন তিস্তা মহাপরিকল্পনা করবেন, কিন্তু উল্টা লোকটা হলেন পানি সম্পদ উপদেষ্টা। কিন্তু জনগণের আমরা কিন্তু আন্দোলন থামাইলাম না।
আমরা আন্দোলন চালিয়ে গেলাম। এক পর্যায়ে কি হলো, উনি জনগণের চাপে উনি বললেন যে 2026 সালের 1 জানুয়ারি তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করা হবে। এটা এই খবরটা আমার না, আপনারা টিভিতে দেখেছেন, সংবাদ মুখে মুখে আমাদের, আমরা আশাবাদী হলাম। হলো এরপর নির্বাচন আসলো, আপনার কয়েকদিন আগে যে নির্বাচন হলো, আমরা তিস্তার 2 তীরে যতগুলো আসন আছে সব আসনে জনগণ দাবি তুললো, যারা তিস্তা মহাপরিকল্পনা না করলে তাকে ভোট দিবে না। আপনাদের এই দাবির প্রেক্ষিতে যেই ক্যান্ডিডেট আসছে সেই বলছে আমরা ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করব। আজকে যিনি প্রধানমন্ত্রী মাননীয় তারেক রহমান, উনি বললেন যে আমি ক্ষমতায় গেলে অগ্রাধিকার দেবো তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য। কি কথা ভুল বললাম? আজকে বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান তিনিও রংপুরের জনসভায় বললেন, নীলফামারীর জনসভায় বললেন, লালমনিরহাটের জনসভায় বললেন তারা ক্ষমতায় গেলে তারা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। ঠিক কিনা? এই কথাগুলো আমরা কিন্তু 50 বছর আগে শুনি নাই, 50 বছরে শুনি নাই। নির্বাচন আসলে মাঝে মাঝে শুনতাম, কিন্তু এবারে সবাইকে বলতে হচ্ছে যে তারা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে ক্ষমতায় গেলে। কেন করলো? আন্দোলন, আপনাদের আন্দোলনের চাপে। এই কথা যদি না বলে হয়তো ভোট কমে যাবে মনে হয়, এই আশঙ্কায় এই কাজটি করছে। তাহলে তাদের ভয় আছে আপনাদের প্রতি, ভয় আছে না? তাহলে কি কথা বলতো তারেক রহমান, কি বলতো যে আমি ক্ষমতায় গেলে অগ্রাধিকার করবো? ওই শফিকুর রহমান সাহেব কি বলতো যে আমরা গেলে করবো? বলতো না। তাহলে আপনাদের মধ্যে তাদের একটা ভয় আছে। তাহলে এটা কিসের ভয়? আন্দোলনের ভয়। আপনারা যে ঐক্যবদ্ধ হয়েছেন সেই 15 সাল থেকে ধীরে 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 একটা শক্তিতে রূপান্তরিত হয়েছেন। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না, তারা দেখতে পাচ্ছে। এই শক্তিকে যদি অ্যাভয়েড করি নির্বাচনে জয়লাভ করা সম্ভব নয়। এই অর্জনটা কিন্তু আপনারা করছেন। কিন্তু আজকে আমরা মনে করলাম সরকার নতুন আসছে, আমরা সাংগঠনিক কাজ করছি, পত্রপত্রিকায় লেখালেখি করছি, বিভিন্নভাবে এই প্রোগ্রামগুলো বলছি, জনগণ সোচ্চার হচ্ছে সেটা দেখাচ্ছি। আমরা যে বসেছি তা কিন্তু না, দেখাচ্ছি। হয়তো বড় ধরনের কর্মসূচি নেই না, কারণ সরকার নতুন হচ্ছে, করুক। কিন্তু পরশুদিন কি দেখলাম, হঠাৎ করে দেখলাম একদিকে পাস হলো পদ্মা ব্যারেজ প্রকল্প, 34,497 কোটি টাকা। কত টাকা? 34,497 কোটি টাকা। এই টাকা নিজের টাকায় করবে পদ্মা সেতু, পদ্মা ব্যারেজ। আর আমরা 15 সাল থেকে বলতেছি নিজের টাকায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করো। ওই ভারতের ভয় দেখাইয়েন না, ওই চীনের ভয়, কারো ভয় দেখার তো দরকার নেই। আমার টাকায় আমার তিস্তা করবো। মানুষের কি, এরা যখন তিস্তা পরের কাজ যখন হয়, রংপুর বিভাগের কাজ যখন হয়, তখন টাকা মানুষের হাওলাত করতে হয়, মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হয়। আর যখন পদ্মা সেতু করতে হয়, পায়রা বন্দর করতে হয়, রূপপুর করতে হয়, তখন নিজের টাকায় সম্ভব। এই তো বাস্তব। তা কি খারাপ বললো ভাই? আমাদের প্রশ্ন হয়ে গেছে। তাহলে আজকে কি আমরা তাদের সৎ ভাই? কেউ না চাইতেই পায়, কেউ চাইতে চাইতে এক মুঠ ভাত পায় না। সম্ভব? তাহলে এই জায়গায় আমরা আছি, আমরা হতাশ। আমরা যখন এত দূরে আগে এগুতে পারছি, আমার মনে হয় আমাদের আর পিছানোর দিকে তাদের সুযোগ নাই। তাদের বাধ্য হতে হবে এই দাবি মেনে নিতে, যেভাবে আপনারা আছেন আমাদের সাথে। এই জন্য আমরা একটা কাজ করছি সাম্প্রতিক। আমরা জানি বড় ধাক্কা ছাড়া হয়তো অর্জন না হতে পারে, যদি করে খুব ভালো। আমরা তাদের জন্য আশীর্বাদ, আমরা তিস্তাবারের পক্ষ থেকে তাদের জন্য আমরা দোয়া করবো, আশীর্বাদ করবো, পরকাল তাদের ভালো হোক। আর যদি না পারে তাহলে কি করবো? আমাদের তার উল্টাটা করতে হবে। আমরা যে পথে যেতে চাচ্ছি না, এই জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আমরা সমস্ত তিস্তাপাড়ের 44টা ইউনিয়ন, 5টা জেলা, 44টা ইউনিয়ন, 12টা উপজেলা এবং ওয়ার্ডগুলোতে আমরা কমিটি করতেছি। জেলা একটু আগেই বললো, প্রতিটা ওয়ার্ড কমিটির সদস্য হবে 31 জন, ইউনিয়নে হবে 31 জন, উপজেলায় হবে 31 জন। ধারাবাহিকভাবে কেন্দ্রীয় কমিটি পর্যন্ত আমরা তৈরি হচ্ছি। আমরা এই কমিটি যদি না হয়, কে আপনাকে ডাকবে? সব খবর তো দিতে পারছি না আমরা। পাচ্ছি কি হচ্ছে? আসলাম, দেখলেন তো রাস্তাঘাট, সময় তো লাগবেই, যাবো কেমন করে ছেড়ে এক চিন্তা। গাড়িয়ালকে বললাম, ভাই যত রাইতে হোক আমাদের ফিরে দেন। যেহেতু তিস্তা আন্দোলন শুনছেন, উনি রাজি হয়েছেন। আপনাদের তো ভাই বেলাদারে তো গাছটা রাখছে নাকি, তারাও তো এইটার অংশীদার। তাহলে আমরা সেইভাবে যাবো, এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরছি।
এখন কথা হলো আপনারা যদি চান এই কমিটির এখানে আমার মনে হয় এখানে জুলাল আছে, আপনাদের পরিচিত ইউনিয়ন, আপনারা তো অনেকেই চেনেন, তার ভাইও চেয়ারম্যান ছিল, তার বাপ চেয়ারম্যান ছিল, নাচ কথা নয় তাহলে জুলাল আছে, ও এই ইউনিয়নের কাজগুলো দেখে গোটা গঙ্গাসাগর উপজেলার কাজের নেতৃত্বটা সেরে। তাহলে আমি খেলে একটু বলবো, আমরা কয়েক মাস আগে একটা ফর্ম দিয়েছিলাম, সদস্য ফর্ম দিয়েছিলাম। আমরা যারা হিসাব করছি আমাদের এই আন্দোলনে বড়লোকে যদি টাকা দেয়, বড়লোক যদি আমাদের এই খরচগুলো চালায়, তাদের কথা আমাদের শুনতে হবে। তারা তো আমার মুক্তিযুদ্ধ দেখছেন, ৭১ সালে দেশ স্বাধীন হয়েছে, যে লোককে স্বাধীন হয়েছে আমরা তার ১০০ সুফল পাই নাই। ৯০ সালে আন্দোলন হয়েছে, অনেক লোক মারা গেছে, আমরা সুফল পাই নাই। ২৪ সালে আন্দোলনে অনেক লোক মারা গেছে, আমরা কি সুফল পাইছি? না পাওয়ার কারণ কি, এবার যদি তিস্তা বাবুকে বাস্তবায়ন হয়, আপনি আমি কিন্তু সুফল পাবো না, হয়তো নদী ভাঙায় বন্ধ হবে, আমাদের একটা ক্ষতি হইতে পারে। যদি আমরা সংগঠিত না থাকি, ওই টাকা আলারা, ওই বড় লোকেরা যারা বারবার এদেশে প্রতিটা আন্দোলনের ফসল নিজেদের ঘরে ঢুকছে, মানুষকে সচেতন করছে, তারাও কিন্তু তিস্তা বাদ দখল করে নেবে। তাহলে আমাদের একদিকে তিস্তা মহাপুরে বাস্তবায়ন, অপরদিকে আমরা যেন ক্ষতিগ্রস্ত না হই, আমার কৃষক ভাইরা যেন যারা যেভাবে আছে সেখানে যেন তাদের জমিতে দাঁড়িয়ে সেই কাজগুলো করতে পারে, সেটাও দেখতে হবে। আমাদের এই এলাকাগুলোতে যেন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান করে তোলা হয়, এই এলাকাগুলোতে যেন সময়ভিত্তিক কার্যক্রম হয়, এই এলাকাগুলোতে যেন ফুড প্রসেসিং কলকারখানা গড়ে ওঠে। অযথা এমন কোনো কলকারখানা চাই না যেটা আমার কৃষকের ভাইয়ের ক্ষতি হয়, যে কারখানায় আমার কৃষক কাজ করবে, যে কারখানায় আমাদের ফসল সেই কারখানায় দিতে পারবো। অর্থাৎ ভুট্টার যদি আজকে এখানে ভুট প্রতিদিন হয়, তাহলে কি এই ভুট্টা আমার নাড়িচে পাড়া লাগবে না? আমার তাহলে এই যে পরিবহনের ব্যয়টা আমরা কম পাচ্ছি, এইটা এখানে দিলে আমাদেরও খাটনি কমে, দামটাও বেশি আসে। তাহলে এই ধরনের কৃষির সাথে সম্পর্কিত সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছি, সেই ধরনের শিল্প কারখানা বলছি। তা আমি যেটা বলছি, এই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। শুধু তিস্তা মহাপুরুষের পাশাপাশি আমাদের ৬ দফা আছে, আমি একটু পড়ি শোনাই সবাই একটু। তিস্তা মহাপুরুষের দ্রুত বাস্তবায়ন, অভিন্ন নদী হিসেবে ভারতের সঙ্গে নির্দিষ্ট ভিত্তিতে তিস্তা চুক্তি সম্পন্ন, তিস্তা নদীতে সারা বছর পানির প্রবাহ ঠিক রাখতে জলাধার নির্মাণ। অর্থাৎ ভারত যদি পানি নাও দেয়, বর্ষার পানি আমরা আটকাবো, সেই পানি দিয়ে আমরা চলবে। আরেকটা গোপন কথা তো আপনার বলেই ফেললেন, জোয়ারের পানি তো আসবেই ভাই। যদি ৩০-৩৬ ফিট খোঁড়া হয়, পানি একটা ভারত জল দিয়ে পানি আসে, জোয়ারের পানি বলি আমরা, বলি না? সে তো পাবোই, আবার জলাধার থাকলো, তাহলে আমাদের পানি হবে। ২ নম্বর দাবি, তিস্তার নদী শাখা প্রশাখা উপশাখাগুলোর সঙ্গে নদীর পূর্বেকার সংযোগ স্থাপন ও নৌ চলাচল পুনরায় চালু করা। এখানে যদি কেউ বয়স্ক লোক থেকে থাকেন, যাদের বয়স ৭০-৮০ বছর, তারা বলতে পারবেন, বা পাকিস্তান আমলেও যাদের যারা বয়সকে বুঝতে পারেন তারা বলতে পারবেন যে এই ঘাঘর নদীর মুখ এই আলসিয়ে পড়া দিছিল, মুখটা খেয়ে ফেলছে। পরবর্তীতে রংপুর শহর বাঁচার জন্য তারা মুখটা বন্ধ করে দিতে। বড় বন্যা হলে ঘাঘরও পানি টানতো, মানাস টানতো, বুড়াল টানতো, এই যে শাখা নদীগুলো ছিল বিভিন্ন বাজে পানি যেত, যার ফলে কি হতো, নদীটা ঠিক থাকতো। এগুলো বন্ধ করতে সপ্তাহ আমাদের উপর ফেলছে। এই জন্য আমরা বলছি, এবং আমি এর সাথে একটা যুক্ত করতে চাই, বর্তমান এই সরকার খাল কাটার উপর গুরুত্ব দিতে, খুবই ভালো কথা। আমি এটা নিয়ে বিরোধিতা বা বিরুদ্ধে বলতে বলি না। আমি বলবো তিস্তা নদীর যে ২২টা শাখা এবং উপশাখা প্রশাখা এবং উপনদী আছে, নতুন করে এই জায়গাগুলোতে খাল খোঁড়ার আমার মনে হয় না প্রয়োজন হবে, যদি এই নদীগুলোকে আমরা খাল বানিয়ে দেই এবং তিস্তার সাথে সংযোগ করে দেই, যারা তিস্তা মহাবর্গের সাথে যুক্ত। অর্থাৎ ঘাঘর যদি পূর্ণভাবে খোলা হয়, আজকে বুড়াল নদী, যে বিড়ালটা আছে আপনার মহিপুর পার হলে যে নদী ওদিক দিয়ে বুড়াল মারা, যে নদীগুলো যদি খনন হয়, তাহলে কি হবে? পানি আটকিবে না, মাছ হবে না। তাহলে আমরা বলছি এইগুলা খনন করো। আগের থেকেই বলে আসতেছি, সরকার যদি খাল কাটার উদ্যোগ নিচ্ছে, খাল হিসেবে এইগুলাকে, এই নদীগুলোকে খালের কাজ করে দ্রুত সেই টাকা ব্যয় করা হোক। নতুন আবাদি জমি খুব একটা লাগবে না, যে জায়গায় নাই নদী সেখানে খাল করুক। এটা গেল তৃতীয়, তিস্তা মহাবুকে তিস্তা নদী ও তিস্তা তীরবর্তী কৃষকের স্বার্থ সুরক্ষায় কৃষক সমবায় এবং কৃষিভিত্তিক শিল্প গবেষণা করে তোলা। একটু আগে আমি বললাম কৃষক সমবায় নিয়ে একটু দুলার কথা বলছে, একটু শোনেন। সেটা হচ্ছে সমবায়, আমাদের রাষ্ট্রের যে মূলনীতি আছে, সেই মূলনীতিতে সমবায় ভিত্তিক সমবায়ের কথা বলা হয়েছে। আমরা সবাই সংবিধানের কথা বলি, যে এই সংবিধানে যে সমবায় আছে, কোনোদিন কোনো জনগণকে কোনো সরকার সমবায়ের কথা বলছে না। নাম কাস্তে কমিটি করে ওরা মারি টারি খায়, কারা করে তারা জানে। আপনারা কি জানেন? আমরা বলছি যে এই
রাষ্ট্রকে উদ্যোগ নিতে হবে এই সমবায়ের। যে জমি উদ্ধার হবে 170 বর্গ কিলোমিটার জায়গা উদ্ধার হবে এই তিস্তা মহাপূর্ণ বাস্তবায়ন হলে। এই 170 বর্গ কিলোমিটার জায়গা ওই এফ সালমান রহমান, ওই এন্ট্রাকো সোলার পাওয়ার আপনাদের উত্তর পাশে আছে, এরা যেন দখল করতে না পারে। এখানে এই জমি সরকার কিনিয়া খাস হয় নাই, এই জমি নদী ভাঙ্গি খাস হচ্ছে। আমার বাপ দাদা জমি, আমার জমি নদী দখল করে খাস করছে। এই খাস জমি ওই সালমান রহমানের নয়, ওই এন্ট্রাকো সোলার পাওয়ারের নয়, এই জমি নদী পাড়ের এই তিস্তা পাড়ের মানুষের জমি। আজকে যদি কেউ বলে এই খাস জমি সরকার ডিসি ইউনো যোগ সাজস করে যে জমিগুলো দখল করে, আপনারা কিছু করতে পারবেন না। আমরা বলছি, আমরা সরকারের কাছে দাবি করব যে খাস জমিগুলো উদ্ধার হবে। এই নদীর তীরবর্তী যে মানুষগুলোর বাপ দাদা 14 গোষ্ঠীর এখানে জমি ভেঙে গেছে, সেই লোকগুলোকে নিয়ে আমরা আপনি সমবায় করেন। সেই সমবায়ের মধ্য দিয়ে আপনি এখানে একটা কোল্ড স্টোরেজ দেন, যে কোল্ড স্টোরেজে তিস্তাপাড়ের মানুষ তার পিঁয়াজ রাখবে, তার মালিক থাকবে ওই সমবায়ের সদস্যরা। সমবায় কিন্তু আপনার আমার টাকায় সমবায় হবে না। আমরা কি বলছি, এখানে সমবায়ের পার্থক্য আছে। আমরা বলছি রাষ্ট্রের নীতি, সংবিধানের সমবায় আছে, সেই সমবায়ের ভিত্তিতে এই জমিগুলো এখানকার কৃষি সমবায়ের লোকগুলোকে নিয়ে এই জমিগুলো ওই কর্পোরেটকে দেওয়া হবে না, ওই বেক্সিমকোকে দেওয়া হবে না, ওই ইন্ট্রাকো সোলার পাওয়ারকে দেওয়া হবে না, বসুন্ধরাকে দেওয়া হবে না। যারা এখানকার লোক, তাদের যেহেতু কৃষক কাজ করছেন, কৃষক কার্ডের মধ্যে যে হিসাব আছে, তাদেরকে নিয়ে সমবায় করে সেই প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব দিতে হবে। তাহলে ওই কলকারখানার মালিক কে হবে? সরকার। চালাবে কে? সমবায়। সমবায় সদস্য কারা? তিস্তাপাড়ের মানুষ। এই খাস জমি কোন বাইরের লোক এসে দখল করতে আমরা দেবো না। তাহলে এটা কি সহজ কাজ? না। কাজটা কি সহজ? না। তাহলে কি কাউ একা পারবো? আমি গলা ফাটাইলে লাভ আছে? লাভ তখন হবে হাজার হাজার মানুষ সংবিধানের এই ধারাটাকে, সংবিধানের এই নীতিকে এখানে বাস্তবায়ন চাই। 30 লক্ষ লোকের রক্তের বিনিময়ে যে সংবিধান রচিত, সেই সংবিধানে সমবায়ের কথা বলা আছে, ন্যায্যতার কথা বলা আছে। এই কথাটি কারো মুখে আমরা শুনি না। কেন শুনি না? আমরা ভোট আছে, কাজ করে, কেউ জনগণকে তাদের চোখ খুলে দেয় না যে এই কাজগুলো কি। আমরা চাই তিস্তাপাড় থেকে শুরু হোক এই সমবায়ের কাজ, সরকার সেটা প্রাধান্য দেবে, সরকার ব্যবস্থা নেবে, ঠিক কিনা? তাহলে আমরা এই কথাগুলো বলছি, এইভাবে আমরা উদ্ধারকৃত জমিকে আমরা আমাদের দখলে রাখতে চাই। তৃতীয় যেটা বলছি আমরা, চতুর্থ, তিস্তার ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত, খুব খেয়াল এই যা পয়েন্টগুলো একটু মাথায় রাখ। তিস্তার ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত কৃষকের স্বার্থ সংরক্ষণ, নদী ভাঙ্গনের শিকার ভূমিহীন, গৃহহীন ও মৎস্যজীবী উদ্দেশ্য মানুষের পুনর্বাসন। এখানে অনেক লোক আছেন যাদের জমি খাস হয়ে নিঃস্ব হয়ে গেছেন, কিংবা কিছু ভূমিহীন লোক আছেন যারা কারো বাড়িতে বা খাস জমিতে বা কোথাও জায়গা করে আছেন। ইসলাম মহাগুণা বাস্তব হলে এই ভূমিহীন যে মানুষগুলো উদ্বাস্ত, যে মানুষগুলো ক্ষতিগ্রস্ত, ওই খাস জমি তাদেরকে বরাদ্দ দিতে হবে। খাস জমি আমি আগে বলছি, এই খাস জমি সরকার কিনে নেয়। নদী ভাঙছে সরকারের অবহেলার জন্য জমি খাস হয়েছে। সরকার যদি নদী বাঁধত, সরকার যদি জমি ভাঙা বন্ধ করতো, জমিগুলো খাস হইতো? তাহলে আমরা বলছি যারা ভূমিহীন কৃষক আছে, যারা পুনর্বাসন, তাদেরকে সেখানে পুনর্বাসন করতে হবে। আমরা বলছি যারা তিস্তা যখন এটা হবে, এখানে দেখা যাবে যে নদী সোজা করতে গিয়ে অনেক সময় আপনার আমার কিন্তু জমি পড়তে পারে কিনা, বাধা দেবো আমরা? দেবো না। বৃহত্তর স্বার্থে আমরা আমার জমি বললে দিতে হবে। তবে আমরা ক্ষতিপূরণ চাই। আপনি যখন রাস্তা বাড়ান, আপনি যখন কোনো কিছু তৈরি করেন, তখন কিন্তু ক্ষতিপূরণ দেন। যে দাম জমির তার 3 গুণ মূল্য দিতে হয়। বিল্ডিং ভাঙলে বিল্ডিং এর দাম দিতে হয়। এগুলো রাষ্ট্রের নিয়ম, আমার নিয়ম না। তাহলে আজকেও তিস্তা মহাপূর্ণ হবে। খাসের বাইরে যে জমিগুলো আমাদের যাবে, যে জমি একবার ওখানে যাবে আর আমরা পাবো না। এখন আশায় থাকি যদি কোনদিন বের হয়, তখন সে আশারও থাকবে না। সেই জন্য আমাদের দুঃখ নাই। আমার ছেলে বলে তো করি খাবে, কিন্তু দুঃখটা এখানে ওই রাষ্ট্রের নিয়ম অনুসারে আমার জমির ক্ষতিপূরণ দিতে হবে। যে 3 গুণ অন্যদের দেন, তিস্তা পারেও দিতে হবে। যদি আপনি আমি ঐক্যবদ্ধ না হই, দালাল টাউট বাটপার ওদিকে শেষ করে দিবে। জনগণের কথা বলে জনগণের কাজ কজন করে সেটা আপনারা আমার চেয়ে ভালো জানেন। আমি সেই ব্যাখ্যায় যাবো না, সে বিচার আপনারা করেন। কিছু দালাল টাউট বাটপার ওই জমির কোন দিক দিয়ে কাগজ তৈরি করে ওই কি ডিএলও অফিস কি বলে ওদিক দিয়ে শেষ করে দিবে। তাহলে আমরা এই জায়গায় যে সংগঠিত থাকি, তিস্তা বাঁচাও নদী বাঁচাও, আপনারা তারা নেতৃত্ব দেখবেন, তারা সংগঠিত থাকেন, আমরা এই কাজগুলো দেখবো। কাজ খালি একটা না। পঞ্চম দাবি, ভূমিদস্যু ও কর্পোরেট কোম্পানির হাত থেকে দখলকৃত তিস্তা সহ শাখা অবরোধী দখল মুক্ত করা।
নদী থেকে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা। এখানে আমি ব্যাখ্যাটা দেই। আপনাদের পাশে ইন্টারকো সোলার পাওয়ার দেখছেন কি আপনারা? পশ্চিম পাচ্ছে, ফুলনাড়ার পশ্চিম পাচ্ছে ওই জায়গা, অর্থাৎ কিষামান্য আলী বা ভোটবাড়ি ইউনিয়নের লাগালাগি এই জায়গায় যেটা হয়েছে, এইরকম অনেক হয়েছে। আপনারা যাবেন আলিবাবা থিম পার্ক, আপনারা অনেকে ওখানে যান, ওইখানে সোলার পাওয়ার হয়েছে। এই জমিগুলো কার? কিনতে যদি একটা, দখল করছে 10টা। আপনি যান ওখানে দেখবেন, কিনছে নাম কামুকতে একটা, ওরা আগে দেখে কোন জায়গায় খাদ জমি আছে, সেখানে কার পাশে কার জমি, তাদের 2-4টা কিনে নেয়, কিনে নিয়ে দেখায়। আপনার যান এই গঙ্গাচড়া উপজেলার, যান চিলাপাক, কি ছালাপাক, যান ছালাপাক, যান আলাল মৌজা, আপনারা দেখতে বৃহত্তর আন্দোলন করছে তারা। বসুন্ধরা ওখানে 1-150 একর জমি কিনছে, দখল করছে হাজার। ডিসি সাহেবকে দখল করে ঘেরাও করা হলো, জনগণ যখন চাপ সৃষ্টি করা হলো, বড় ধরনের প্রোগ্রাম নেওয়া হলো, ডিসি সাহেবরা ওদের পাশেই থাকে। ওই দিন হয়তো চুপ থাকে, গুড়িপুরি কাগজে কলমে ওদের দিকে হয়। তাহলে আমার জমি ওই ডিসি কিনে দেয় নাই, ওই ডিসি বিক্রি করার অধিকার রাখে না। এই জমি আমার জমি নদী ভাঙি খাওয়া হয়েছে এই আইনে। সুতরাং ওই জমি আমার এলাকার লোকে সমবায় করে তাদেরকে সময় ভিত্তিক ভাবে ওই জমি বন্টন করতে হবে। ওই জমিতে যে শিল্প কারখানা হয়, সে শিল্প কারখানায় তাদেরকেই পরিচালনার দায়িত্ব দিতে হবে। এইটাই হলো আমাদের দাবি। এই সময় আমরা এই দাবি আমাদের পঞ্চম দাবি, আমি বললাম। ষষ্ঠ দাবি, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ এবং প্রকল্প এলাকায় অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা মানুষের কর্মসংস্থান সৃষ্টি। আমি একটু আগেই বলছি, যার জমি পড়বে তাদের ক্ষতিপূরণ দিতে হবে। আরেকটি কথা এখানে সংযুক্ত হচ্ছে, সেটি হচ্ছে এখানে যে কল কারখানা শিল্প যাই করে উঠুক গেল, আমাদের এখানে স্কুলের দরকার আছে, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের দরকার আছে, এই ধরনের যে হাসপাতাল দরকার আছে। এই জায়গাগুলোতে যে কর্মী নিয়োগ করা হবে, সেখানে অগ্রাধিকার ভিত্তিতে আমাদের তরুণদের, আমাদের সন্তানদেরকে অগ্রাধিকার ভিত্তিতে চাকরি দিতে হবে। এই 6 দফা আমাদের। কোন যদি অন্যায় দাবি থাকে আপনারা বলতে পারেন, আমরা কাটিয়ে দেবো। আরো লাগলে আমরা যুক্ত করবো। এখানে কি কোনো অন্যায্য দাবি করছি? রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কথা বলছি? আমরা রাষ্ট্রের আইনে থেকেই রাষ্ট্রে এই কাজগুলো করতে চাচ্ছি। আজকে নদী খনন হইলেই আমাদের আন্দোলন শেষ হবে না। নদী খনন হইলেই আমরা চুপচাপ বসে থাকবো না। নদী খনন শুরু হলেই এই সংগ্রামের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে, না হলে ওই টাল বাটপাররা আপনাদের শেষ করে দিবে। তখন গালি দিবেন, এই শফিউর সাহেবেরা তো তিস্তা আন্দোলনের কথা আমাদের ভুলে বলে কাজটা করাইলো। এখন আমি ফকির, ঠিক আগেই বলে গেলাম, বারবার মানুষ আমাদেরকে ভোট দেখায়, পরে কলাটা দেয় যে কোনো ভোটে দেওয়া। ভোটে দাঁড়ালে যা চান তাই দেয়, জিতলে খবর আছে। তাহলে এখন যদি এরকম হয়, একটাই কারণ আপনারা সংগঠিত না। তাই আপনাদেরকে তো দুরাস্ত আহ্বান, আমরা কমিটি করতেছি, একটা নিয়ম করছি। আমরা এই গণতন্ত্রের বাইরে আমরা যাব না, এর বাইরে কিন্তু আমরা যাবো। কেউ মন খারাপ করবেন না। আমাদের সংগঠন চলবে আমাদের টাকায়, আপনাদের টাকায়। আমরা বলছি যারা সদস্য হবে, ইতিমধ্যে করছে এখানে, তারা বছরে 20 টাকা দিবে। এই 20 টাকার 5 ভাগের 1 ভাগ পাবে কে? ওয়ার্ড কমিটি। টাকাটা তো ওয়ার্ড থেকে উঠবে। 5 ভাগের 1 ভাগ পাবে ইউনিয়ন কমিটি, 5 ভাগের 1 ভাগ থানা কমিটি, 5 ভাগের 1 ভাগ জেলা কমিটি, 5 ভাগের 1 ভাগ সেন্ট্রাল কেন্দ্রীয় কমিটি। তাহলে 5 ভাগ করলে 20 টাকা কয় টাকা করে ভাগে পড়ে ভাইয়া? তাহলে আপনার 4 টাকা করে এটা পাবেন, যেটা যে মিটিংটা হচ্ছে। না হলে তো 100 টাকা খরচ হবে। এই টাকাটা কে দিবে? এই টাকাটা কেন আমি XYZ দেবো? কেন জাকারিয়া দিবে? কেন লেবু ভাই দিবে বা অন্য কেউ দিবে? আমার কথা হলো, সমস্যাটা সবাই যদি 1 টাকা করে দেয়, এই প্রোগ্রামটা হবে কিনা? এই মানসিকতা যদি নেন, তাহলে এই আন্দোলন সফল হবে। আর যদি মনে করেন শফিউর ভাই আসছে রংপুর থেকে, উনি টাকা দিয়ে প্রোগ্রাম করলো, উনি করুক, এমপি হলে আমি হবো, ধরা খাবেন আপনারা। কোনটা জান? অতীতে চাইছিলাম নাই, টাকা খরচ করে তারা এমপি হয়, তারা চেয়ারম্যান হয়, তারা মেম্বার হয়, তাদের আখের তারা কোথায়? দোষটা কিন্তু আপনার আমার। আমরা আমাদের টাকা দিয়ে যদি এই কাজটা করি, কারো তোয়াজ করবো না। আমরা বলছি এইখানে তারাই সদস্য হবে যারা নদী ভাঙনের লোক, অন্য কোনো বাইরের লোক এখানে থাকতে পারবে না। এই গণতন্ত্রে আছে, কেন থাকবে না? তারা আসে আমাদের উপর মাতব্বরি করবে, আমাদের দাবি হবে না। আমাদের নেতা আমরা তৈরি করব, আমাদের সংগ্রাম আমরা করব। কেউ যদি দরদি থাকে তারা আমাদের সাথে যুক্ত হবে। ধন্যবাদ, তাদের স্যালুট। কিন্তু আমি তাকে এখানে নেতা বানে 2 দিন পর আমাকে বেঁচে খাবে, এইটা হইতে দেবো না।
বারবার আমাদের চুন খেয়া মুখ পড়া গেছে, আর আমরা ওই চুন খেতে চাই না, এবার দই খেতে চাই, সেইটা নিজেই দই তৈরি করতে চাই। তাহলে এই যদি না করেন, এই 20 টাকা যদি ভয় করেন, তাহলে এই সমস্ত 20 টাকা কি খুব বড় টাকা আজকাল? 20 টাকাটা কি আন্দোলন চলবে? তারপর তো কিছু লোকের হেল্প লাগবেই। তাহলে আমরা যাই আপনার সাথে, আমার জন্য একটা আপনি যেন বলতে পারেন শফিয়ার ভাই আমার 20 টাকা দিচ্ছেন, এই 20 টাকার হিসাব চাই। কি বলতে পারবেন কিনা 20 টাকা দিলে? আর যদি আপনি টাকা না দেন, আমি যা বলবো তাই ঠিক, আপনার খাই না ধারি, কি বলতে পারবো কিনা? তাহলে আমরা একটা অধিকার, আমরা এটা দুইটা কারণে করছি। একটা, আপনার অধিকার প্রতিষ্ঠিত হোক, আপনারা জবাব দিতে তৈরি হোক যে আমার টাকা দিচ্ছি, আমার আন্দোলনের রেজাল্ট করেন। এই টাকা কি হলো? যে ওয়ার্ড কমিটি নেতা হবে তার কাছে মিটিং এর হিসাব নেবেন, আমরা ইউনিয়নের হিসাব নেবেন, জেলায় হিসাব নেবেন, সেন্ট্রাল হিসাব। তাহলে আমরা একটা নিয়মের মধ্যে থাকবো, এইটাই। তা আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। এখানে 100 জনের বেশি সদস্য ইতিমধ্যে হয়ে গেছে, তাদের মধ্য থেকে কমিটি হবে, অন্য যারা আছেন থাকতেই পারেন। তবে যদি এখানে দেখি যে যদি কমিটিতে যাকে সভাপতি হতে আপনারা প্রস্তাব করবেন, কেউ যদি বিরোধিতা করে এরকম পরিবেশ হয়, তখন আমি বলি, তখন হয়তো আমি কি করব, যারা সদস্য তাদের নিয়ে বসে কমিটি করব, তখন কিন্তু মনে কিছু নেওয়া যাবে না। আর যদি এমনি সবার সম্মতি থাকে, তাহলে সবাই থাকতে অসুবিধা নেই। কথা বুঝতে পারছি আমি, এখানে কাউকে শুরু করছি না। তা আমি চাই যারা এখনো সদস্য হন নাই, যদি মনে করেন এই কথাগুলো ঠিক, এগুলো আপনার কথা, আপনার দাবি, তাহলে আপনার যুক্ত হবে। এখানে কারো দিকে দেখো অমুকে। আমাদের দলের প্রথম যেটা সিদ্ধান্ত শুরু থেকে, দল যার যার, তিস্তা আন্দোলন সবার। কি বললাম? দল যার যার, তিস্তা আন্দোলন সবার। অর্থাৎ তিস্তা নদী যদি যখন ভাঙে, তখন কি দল দেখি ভাঙে? এখন কি বিএনপির বাড়ি ভাঙবে না? ক্ষমতা আছে দেখি, যদি নদী ভাঙা শুরু করে ওটা বাদ দেবে? এখন কি মসজিদ ভাঙবে না, খালি মন্দির ভাঙবে? তাহলে মসজিদ, মন্দির, পেগোডা থেকে শুরু করে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, নদী কাউকে ছাড় দেয় না। নদীকে মোকাবেলা করতে গেলে কেউ যদি লাঠি ধরি বেড়ে আপনার মারার, আপনাকেও লাঠি ধরি সামনে দাঁড়াইতে হয়। তাহলে আপনার নদী যখন আমাকে সবাইকে ভাঙে, আমাকেও সবাইকে নিয়েই তার মোকাবেলা করতে হবে। এই জন্য আমরা বলছি দল যার যার, তিস্তা আন্দোলন সবার। আসুন, আমি আর বক্তব্য বাড়াবো না। আমি চাই পরবর্তী কমিটির কাজটা আমাদের গঙ্গাধারা উপজেলার আহ্বায়ক এবং স্ট্যান্ডিং কমিটির সদস্য এবং আপনাদের